তারপরে এতক্ষণ চিন্তা করছে থাম্বনেলে, এবং আমি যে হেডলাইন লিখেছি যে তারেক ঢাকায় ফেরার ক্ষেত্রে হাদি বাধা। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনাদের কথা বলার আগে আপনাদেরকে আরো 2-3টা ঘটনা আজকে ঢাকা শহরে ঘটেছে বা ঘটছে, এগুলা নিয়ে একটু কথা বলে ওই কথাটাই আসছি। তারপর সকলেই জানেন যে আজকে এনসিপির এক মহিলা নেত্রী উনি আত্মহত্যা করেছেন। তিনি আত্মহত্যা করেছেন, এটা নিয়ে দেখলাম সবাই খুব, এনসিপি আলারা যারা, তারা এই হত্যাকাণ্ডের বিচার চায়, অমুক চায় তমুক চায়। কিন্তু হত্যাকাণ্ডটা কেন হইল, কে তাকে আত্মহত্যা করাইলো? এখন ওনারা বলতে চাইতেছে যে আওয়ামী লীগের লোকজন প্রচন্ড গালাগালি করছে, বুলিং করছে অনলাইনে, এতেই উনি আত্মহত্যা করছে। এখন আমি চিন্তা করলাম, রে ভাই, গুলি করলে মরতে শুনছি, ছুরি মেরে দিলে মরতে শুনছি, কিন্তু গাইল দিলেও মইরা যায় মানুষ। ও রে বাবা রে, তার মানে এবার দেহ হারামজাদারা, এ কি আওয়ামী লীগ? আওয়ামী লীগ খালি গাইল দিলেই তোমরা মইরা যাবে। তো তোমাকে থাবরও দেওয়ার দরকার নেই, সোয়ারও দেওয়ার দরকার, তোমরা খালি গাইল দিমো আর তোমরা মহিলা চাঁদের দেশে ছাইদির লোকে দেখা করবা। এই তো মহিলাটা কেন মরল? মহিলার স্বামী আছে, সন্তান আসছে, তিনি নওগাঁ না জানি কোন জায়গায় নার্স ছিলেন, সেখান থেকে ঢাকা শহরে আসছেন। ভাইরাল হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এত ভাইরাল হওয়ার পরও ওনার যখন কোনো কিছু, তখন বিভিন্ন নেতাদের সাথে উনি বিভিন্ন হোটেলে আনাচে কানাচে বা আনা বন্দরে বাহিরে বন্দরে উনি বিভিন্ন সময় কাটাইতেন। কারণ একা মেয়ে, কই যাবে, কার সহযোগিতা থাকবে, এইসব কারণে তিনি খুব কষ্টে ছিলেন। এনসিপির নেতা কর্মীরাও ওনাকে ভালোই সাপোর্ট দিয়েছেন, বিভিন্ন সময় তারা তাদের রুমে রেখেছেন, বিভিন্ন সময় ওনাকে রাতের বেলা কান্না করলে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনাও দিয়েছেন। এইসব করে যখন ওনার মন ভরল না, উনি নমিনেশন চাইলেন, সেইটা যখন দিবে না, তখন ওনার সাথে বাঁধলো বাদ বিতণ্ড। এইবার যাইয়া ওই যে হান্নান মাসুদ আর পাড়া, এই দুইটা নাকি হুমকি দিছে, বেশি বাড়াবাড়ি যদি করস তোর ভিডিও আমরা ভাইরাল করে দিব। আর তোমার ভিডিও যদি ওগুলা ভাইরাল করে দিই, তাহলে পোলাপানে কেমন খায় বুঝো। এইসব দুঃখ কষ্ট সইতে না পারিয়া উনি মনক্ষুণ্ণ ছিলেন। এর ভিতরে এনার এই অকামের কাণ্ডগুলো, ওই সেই পত্নীতলা না কোন জায়গায় বাড়ি, সেইখানে পরিবার সবাই জেনে গেছেন, এখন আত্মহত্যা করেছেন। এখন কাজে পারিবারিক কলহ, পারিবারিক কলহ কি? তুমি একটা একালা মাইয়া, এত পয়সা কামাও, ঢাকা শহরে আইসা তুমি থাকতাছ ছাত্রী হোস্টেলে, তোমার জামাইয়ের খবর নাই, পোলার খবর নাই, তুমি সারাদিন টং টং করে বেড়াও, মানুষের পিডাও, পয়সা পাও কই আপা? তো ঘটনা হয়েছে কি জানেন, আল্লাহ তালা তারে যে এই জিনিস দিছে, এই জিনিস আপনারে আমারে দেয় নাই, সুতরাং ওনার পয়সা কামাইতে কোনো সমস্যা নেই। তো যাক, আচ্ছা, মরে গেছে বেচারি, চাঁদের দেশে চলে গেছে, আমার কিছু করার নাই। কারণ হচ্ছে যে ওনারা তো বলতেছে যে আওয়ামী লীগের গালির কারণে। আর এদিকে আপনারা সবাই জানেন, গতকালকে বলছিলাম যে পরেশ বড়ুয়া বাংলাদেশ, আমি বলছিলাম যে ব্যাপক নিরাপত্তা, জেড নিরাপত্তা নিয়ে উনি ঘুরছেন, এবং সেটা আপনাদের বলার পরে অনেকে হয়তো মনে করছেন যে ভাই কি না কি বলছে। আজকে দেখেন অনেকেই কন্টেন্টটা বানাচ্ছে। তিনি কক্সবাজার দিয়ে চট্টগ্রামে ঢুকছিলেন, চট্টগ্রামে জামাত নেতা শাহজাহান চৌধুরীর বাসায় ছিলেন, সেইখান থেকে ওনাকে আবার ঢাকায় আনা হয়েছে। ঢাকাতে এখন ডিএইচএস এর 5 নম্বর রোডে আছে, কত নাম্বার বাড়িতে আছে সব পাবলিক জানে। সেখানে উনি যে হাসনাত আবদুল্লাহ, তারপরে সার্জিস, এদের সবার সাথে কথা বলেছেন, এগুলো এখন সবার মুখে মুখে চাওর। এনসিপি এবং জামাতের মিলিত শক্তির সাথে উনি কথা বলছেন, ব্যারিস্টার ফুয়াদের সাথে কথা বলেছেন। যেহেতু উনি 14 বছরের সাজাপ্রাপ্ত আসামি, সুতরাং ওনাকে এখন আইনি সাপোর্ট দেওয়ার জন্য ব্যারিস্টার ফুয়াদ, শিশির মনির, এরা সকলে মিলে ব্যবস্থা করছেন। আর ওনার ছিল যাবজ্জীবন, মানে আমৃত্যু কারাদণ্ড, সেটাকে আপনার 14 বছরে এনেছে এই সরকার, এই ইন্ট্রিম সরকারের আমলে। এটা নিশ্চয় আপনারা সবাই জানেন। বাকি এখনো তো মামলাও উঠে যাবে, তার 10 টাকা অস্ত্রিত হদিস নেই, মামলা উঠে যাবে। তো এখন আসেন, কেন বললাম আমি যে হাদি প্রধান বাধা। দেখেন, তারেক জি আসতেছে না, মার অসুখ, অমুক অসুখ তমুক অসুখ, প্রচুর কথাবার্তা হইল। কথাবার্তার পরে এক পর্যায়ে বিএনপির নেতারা বলেন যে ভারতও বাধা নয়, আমেরিকাও বাধা নয়, আবার সেনাপ্রধানও বাধা নয়, সেনাবাহিনীও বাধা নয়, তাহলে তারেকের বাধাটা কে? এইটা নিয়ে আমরা হই হই রই রই, কেউ বলেন পাসপোর্ট, কেউ বলেন রিফিউজি, ওই সেই। কিন্তু হঠাৎ করে 12 তারিখে যেই মাত্র তারেক এই হাদি কাকা গুলি খেলেন, 3 ঘন্টার ভিতরে চলে আসলো কি তারেক রহমান আসছেন 25 তারিখ। তো মিলান, হ্যাঁ,
মনে রাখেন 12 তারিখ হাদির গুলি খাইল 2টা 2:30টার সময়, 5:30টায় খবর সারা বাংলাদেশে একযোগে টিভিতে স্ক্রল হইল তারেক জিয়া 25 তারিখ আসছেন ঢাকায়। তো এই একটা ডট। এর পরেরটা কি হলো? এরপরটা দেখেন আসছে 25 তারিখ, ঠিক আছে, এইটা নিয়েও আবার সন্দেহ বেসন্দেহ লাগছে। কিছু পত্রিকায় লিখতেছে আসতেছে, কেউ লিখতেছে এখনো খবর পায়নি। এদিকে বিএনপির নেতারা লক্ষ লক্ষ নেতা টিকিট কেটে ফেলতেছে নেই সে। এর ভিতরে হাদিকে বলা হলো হাদির শরীর খারাপ, রাতারাতি 50 লক্ষ টাকা হাদির পার্টি দিয়া দিল, এয়ার অ্যাম্বুলেন্সের অ্যাডভান্স, বাকিটা সরকার দিল। ওনাকে নিয়ে যাওয়া হইলো কোথায়? কোথায় নিয়ে যাওয়া হইলো? সিঙ্গাপুরে। ওখানে যে আবার উনি ইন্ডিয়ান ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। এর ভিতরে কেউ জানে না গতকাল মানে গত পরশুদিন থেকে বলা হচ্ছে যে হাদি নাই, হাদি আর নাই, এটা একদম শিওর। কারণ অনেক ডাক্তাররাই বলছে, যারা ওনার ট্রিটমেন্ট করেছে ওনারাও বলছে যে আসলে উনি যে মারা গেছে এটা বলতে পারবো না আপনাদের, কারণ হচ্ছে যে এটা বলা উচিত না। তবে উনি ক্রিটিক্যাল কন্ডিশন মানে ক্লিনিক্যালি ডেথ। এরই ভিতরে গত পরশুদিন আমাদের তারেক ভাইয়া উনি নিজেই ঘোষণা দিয়ে দিলেন যে আমি 25 তারিখ আসছি। তার মানে কি? 12 তারিখ গুলি খাওয়ার পরে সবাই বললো যে তারেক ভাইয়া আসছে, আর পরশুদিন যখন আমরা সবাই বলছিলাম যে হাদি কাকা মারা গেছে, তখন আবার তারেক ভাইয়া নিজ মুখেই বললেন যে আমি কোথায় আসছি? বাংলাদেশে আসছি 25 তারিখ আমার কন্যাকে নিয়ে। তাহলে এখন মিলান। আমেরিকা বিরোধী ছিল না, ইন্ডিয়াও বাধা দেয় নাই, সেনাবাহিনীও বাধা দেয়নি, তাহলে বাধাটা কে? বাধাটা হাদিন, ঠিক না? আপনার কি মনে হয়? কারণ হাদি গুলি খাওয়ার পরে কইছে যে আমি আমু। হাদি এখন মরে যাওয়ার কথা শুনে কয় যে আমি তো ঢাকাতেই নামবো 25 তারিখ। তাহলে মিলে 2 4 মিলে, তার মানে হাদি বাধা। কারণ হাদি তো প্রচুর কথা কইছে, হাদি তো বেইজ্জতি করতে কাউরে ছাড়ে নাই, নোংরা ভাষায় কথা কইতে তো ছাড়ে নাই। আবার অনেকে বলেন যে ওই আব্দুল নূর তুষারও জড়িত, কারণ আব্দুল নূর তুষার বলছিল বেটা হাঁটুর বয়সী পোলা তুই কিসের কথা কস। আবার অনেকে কয় যে আমতারেকও জড়িত। তার মতে আসলে কেউ জড়িত না। এটা আসলে হয়েছে যে ওই যে তারেক জিয়া আসতে পারছে না হাদির কারণে। তো হাদি মইরা গেলে তারেক জিয়ার লাইন ক্লিয়ার, তারেক জিয়া আসতেছে দেশে। 300 ফিটে এখন ওনার অভ্যর্থনা হবে, আরো কোথায় কোথায় অভ্যর্থনা হবে শুনতেছি, ঢাকায় লাখো লোকের সমাবেশ হবে। তবে সেদিন একটু সবাই সাবধান, পাবলিক জনগণ সবাই সাবধান। কারণ হচ্ছে যে এটা তো এই যে বিএনপি আর জামাতের যে খেলা, মৌলবাদীদের যে খেলা, সেই খেলায় আবার এই মিটিং এর ভিতরে না জানি কি হয়, না জানি আরেকটা 21 আগস্ট হেরা নিজেরাই ঘটায়। কারণ এই দলের তো কোনো চরিত্র নাই। হয়তো তারেক আসতেছে, তারেকটা কেমনে বাধা দেওয়া যায় এই জন্য তো তার মিটিং এই বোমা হামলা চালাই দিতে পারে মৌলবাদীরা, যে তারেক তুমি ভাগো। কারণ হচ্ছে যে জামাতের আমির বর্তমানে এইখানে, তো এইখানে যতটুকু কথা শুনতেছি যে ওদের সাথে একটা জাতীয় সরকারের মতো কথা বলার চেষ্টা করতেছে, যে 155 আসন বিএনপি নিবে, 80 আসন নিবে কে? জামাতে ইসলাম। আর থাকে 65 আসন, 40 আসন দিয়ে দিতে হবে এনসিপি রে, আর 25 আসন বাকি ওই যে টুকরা টুকরা দল আছে না, এই রাশেদ খান, তারপরে ওই যে অ্যাডভোকেট সাহেব, এরা একটা একটা করে পাবে। এইভাবে ভজগট 300 আসনের একটা প্রার্থী তালিকা কইরা এরপরে একটা জাতীয় সরকার করবে। সব দল থেকে 2-1 যেহেতু তারা বলছিল জাতীয় সরকার 2-1 নিয়ে দেখবে। যদি এটা দেশ তো নাই, বিদেশ কেউই মানবে না এই ইলেকশন। এইভাবে কইরা একটা প্ল্যানিং নাকি চলতেছে এখন লন্ডনে। বুড়া কাকা তার একটু চুম্মা দিতেছে এখন। তো এই যে কাহিনী, এখন আপনারা সব চোখ কান খোলা রাখেন যে এই 25 তারিখ কি যে হয় ঢাকায়। আবার এইদিকে তো বলেই দিলাম আপনারে যে হাদি মারা, তারেক জিয়ার দেশে ফেরা, দুইটাই কোইন্সিডেন্স না, এটা দুটোটাই মিল আছে, সূত্র মিল আছে। তার মানে এখন কি বুঝলেন আপনারা যে হাদির, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে হাদি ছিল মূল বাধা সরে গেল, তারেক জিয়া দেশে আসছে। খবরটা খুবই দুশ্চিন্তার এবং নিন্দনীয়, নিঃসন্দেহে নিন্দনীয়, এবং এটা হওয়ার না। এই ধরনের খবরাখবর, এই ধরনের বিষয়, যে কোনো সিচুয়েশন, বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশের ভিতর থেকে কেউ প্রতিবেশী দেশ ভারত নিয়ে উস্কানিমূলক কথা বললে আমরা যেমন বলছি যে এটা উচিত না, ঠিক না, হয়তো খোদাই কাজ্জা লাগানো, বাংলাদেশ ভারতের মধ্যে একটা কাজ্জা লাগায় ঘোলা পানিতে মাছ শিকার করে একটা ফায়দা নেয়া, তেমনি ভারতের দিক থেকেও কেউ যদি ন্যূনতম কোনো পদ পদবীর বা কোনো জায়গার কেউ উস্কানিমূলক বক্তব্য দেন, তাহলে সেটাও মোটেও গ্রহণযোগ্য হবে না।
আমরা আমাদের দেশের ক্ষেত্রে আমরা যখন প্রথম আগ বাড়িয়ে বলি যে ঠিক না, আমরা করে যাচ্ছি, আমরা সমালোচনা করছি, ভবিষ্যতেও করব, তেমনি ভারত থেকে কেউ করলে সেটাও ঠিক গ্রহণযোগ্য হয়ে ওঠে না। বাংলাদেশের রাজনীতি বর্তমান প্রেক্ষাপট কি, বিশেষ করে ওসমান হাদির মৃত্যুর পর দেশের পরিস্থিতি খুবই ঘোলাটে আকার ধারণ করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংঘাতিক প্রশ্ন আছে। সেই সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষ, তিনিও যখন বলছেন যে এ ধরনের পরিস্থিতি আরো হয় কিনা, একজন প্রার্থী যখন নিরাপত্তাহীনতায় বাংলাদেশে তার নির্বাচন ছেড়ে দিচ্ছেন, যেটা নারায়ণগঞ্জে আমরা দেখলাম বিএনপির প্রার্থী নিরাপত্তাহীনতা, তো আনুষ্ঠানিকভাবে তিনি এটাই জানিয়েছেন যে নিরাপত্তাহীনতায় ভুগে তিনি পরিবারের চাপে নির্বাচন ছেড়ে দিচ্ছেন। সেরকম একটা পরিস্থিতিতে কোনো ধরনের উস্কানি হোক, ওসমান হাদির ঘটনার পর ওসমান হাদির সঙ্গে থাকা সাবেক এক র্যাব সদস্য তিনি বলেছেন তারা জানতেন ওসমান হাদির টার্গেট। এরকম রাশেদ খানের কথা এসেছে, রাশেদ খান জানেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা টার্গেটেড, এবং অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়া তাকালেই দেখবেন তারা ভয় পান বাংলাদেশে এখন আলোচিত রাজনৈতিক মুখগুলো নিয়ে। হাসনাত আব্দুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদ, আসাদুজ্জামান ফুয়াদ, মিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নিজের নির্বাচন কমিশনে গিয়ে তিনি নিরাপত্তা চেয়েছেন। ফলে এই নামগুলো যদি আবার কোথা থেকে শোনা যায় তাহলে স্বাভাবিকভাবে আমরা একটু নড়ে চড়ে উঠবো। এবং আমি জানি না যে আইন শৃঙ্খলা বাহিনী তারা যথেষ্ট নিরাপত্তা তাদেরকে এর মধ্যে নিশ্চিত করেছে কিনা, এবং নিশ্চিত যদি করে না থাকে তাহলে দ্রুত সেটা করবে কিনা, কারণ এই ঘটনাগুলো অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনাই বাংলাদেশের রাজনীতিকে এখন ভয়াবহ ঘোরাটে করছে। সেই সময় এই ধরনের খবর আমরা নিশ্চিতভাবেই শুরুতে বলছি যেগুলো নিন্দনীয়, এটা হওয়া ঠিক না। ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়নার একটি টুইট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা উদ্বেগের সৃষ্টি হয়েছে, এটা ইতিমধ্যেই বেশ ছড়িয়েছে। টুইটে তিনি দাবি করেন ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। আমি হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে একদম অনেস্টলি নিউট্রালি যখন মূল্যায়ন করেছি, আমি বলেছি আমি যতটুকু দেখে আমার মনে হয়েছে একটু একঘোয়া টাইপের, একটু গোয়ার, যতটা মাথা খাটিয়ে করে তার চেয়ে ইমোশনালি করে। গত কয়েক মাসের মধ্যে দেখবেন 2-3 মাস হঠাৎ তার হাসনাত একটু হয়তো চুপ বা বলতে পারি যে তার কি কোনো ওয়েলউইশার দিয়ে সে নিয়ন্ত্রিত হওয়ার চেষ্টা করেছে কিনা, যে আগের মতন যে কোনো কিছুতেই লাফিয়ে ওঠা, জড়িয়ে যাওয়া বা খুব ভয়ঙ্কর ডেলিভারি দেওয়া, সাংবাদিকদের নিয়ে সে ভয়াবহ কথা বলেছে, এরকম দেখা যাচ্ছিল না। বাট সেই দিন 16 ডিসেম্বরে শহীদ মিনারে এসে সে হঠাৎ করে আবার তার সেই আগের মতো করে ভারতকে নিয়ে বলেছে 7 সিস্টার প্রয়োজনে ভারত যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয় তাহলে 7 সিস্টার স্বাধীন করে ফেলা হবে। এই এক কথার প্রেক্ষিতে এখন এসব কথা আসছে কিনা আমি ঠিক জানি না। কর্নেল অবসরপ্রাপ্ত রায়না একজন নিরাপত্তা বিশ্লেষক এবং প্রায় 30টি বইয়ের লেখক হিসাবে পরিচিত। বিতর্ক আরো গভীর হয় যখন এই পোস্টে তিনি কোথায় গুলি করা দরকার ও তাও উল্লেখ করে বলেন গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়, প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জন্ম দেয়। এক্স মানে সাবেক টুইটারে পোস্টটি প্রকাশের পর বাংলাদেশের বিভিন্ন প্রভাবশালী মিডিয়া হ্যান্ডলার একে দেশটির রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে সরাসরি হত্যার হুমকি হিসেবে আখ্যা দেন। কেউ কেউ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর সাম্প্রতিক হামলার সঙ্গে এই বক্তব্যের সম্ভাব্য যোগসূত্র নিয়েও প্রশ্ন তোলেন। তবে বিতর্ক ছড়িয়ে পড়লেও কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না পরবর্তীতে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেননি। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বিষয়টিকে তাচ্ছিল্যের সঙ্গে উল্লেখ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের উচিত ভারতীয় নিরাপত্তা ইস্যুতে বাড়াবাড়ি না করা, কারণ এতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরো উত্তপ্ত হতে পারে। ঠিক আছে, লাস্ট লাইন মেনে নিলাম, কিন্তু এর আগের কথাগুলো এখন বাংলাদেশে কেউ বলে, যেমন আমরা রাশেদ খান যখন বলেছে যে বাংলাদেশের টার্গেটেড আছে কতজন প্রার্থী, 50 জন প্রার্থী নির্বাচনের আগে আওয়ামী লীগ তাদেরকে শেষ করে দিতে পারে, তখন আমরা বলেছি রাশেদ খানের কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর জানা উচিত তিনি কোথা থেকে জেনেছেন, কিভাবে জেনেছেন, বা তার কাছে কি ইনফরমেশন, সেই ভিত্তিতে আমাদের নিরাপত্তার জাল তৈরি করা উচিত। এখন ভারতে বসে কেউ যদি এই কথা বলে, নিশ্চয়ই হাসনাত আব্দুল্লাহ তার একটা ফলোয়ার গ্রুপ এখন তৈরি হয়েছে, বড় ফলোয়ার গ্রুপে আছে, তিনি নির্বাচন করতে চান। এখন এই ধরনের কোনো বিষয় যদি ঘটে থাকে, বা তিনি যেহেতু ভারতের নিরাপত্তা বিশ্লেষক এবং তিনি অসংখ্য লিখেন, ফলে তার শুধু যে একজন সাবেক কর্নেল বলে দিয়েছে এইভাবে না নিয়ে প্রয়োজনে বাংলাদেশ এমবিসি তাকে
অনুরোধ করতে পারে, আহ্বান জানাতে পারে যে আপনার কাছে আর কোনো তথ্য থাকলে আপনি আমাদেরকে জানান। কারণ একটা সুতো ধরলে তো আস্তে আস্তে সব সুতো বের হয়ে গেল। আমরা সবাই চাই এই ঘটনাগুলো যদি ওসমান হাদিরটা পরিকল্পিত, এটা বোঝার জন্য রাজনৈতিক বিশ্লেষক বা নিরাপত্তা বিশ্লেষক, সুপার সায়েন্স বোঝার কোনো ব্যাপার স্যাপার না, এটা বোঝা যায় যে এটা প্রি প্ল্যান না করলে এরকম হয় না। তো সেই প্ল্যান যদি আরো বড় আকার হয়ে থাকে তাহলে তো আমাদের জন্য এটা সাংঘাতিক দুঃসংবাদ। ফলে এগুলোর মূল বের করা, মূলটা আসলে কোথায়, আর চোখ বন্ধ করে আমরা নিরপেক্ষ জায়গা থেকে কাউকে সার্টিফিকেট দিয়ে দিতে পারি না। আমরা বলতে পারি না এ করছে সে করছে, সাবেক স্বৈরাচার বর্তমান স্বৈরাচার, সাবেক ফেসিবাদ বর্তমান ফেসিবাদ, আমরা কাউকে চিহ্নিত করতে পারি না। কিন্তু বের করার মূল দায়িত্বটা আইন শৃঙ্খলা বাহিনীর। গতকালকে ঢাকায় যে ভারতীয় দূতাবাস ঘেরাও করা হয়েছিল, বিক্ষোভ দেখানো হয়েছে, এটি আসলে খুবই ইঙ্গিতপূর্ণ একটি বিষয়, সবার কাছে তাই তো মনে হচ্ছে। আর মনে হওয়ার কারণটি হলো, মাত্র 2 বা 3 দিন আগে ডক্টর ইউনূস নিজেই বলেছেন নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতা সহ দেশে ফেরানোর জন্য বিভিন্ন জায়গা থেকে তার উপর চাপ আছে। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে এই ধরনের কথা এর আগেও আরেকবার বলেছেন, এবং এবার তিনি এমন একটি সময় বললেন যখন নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে এবং ফেব্রুয়ারির 12 তারিখে নির্ধারিত একটি নির্বাচনের পথে চলছে বাংলাদেশ। আর এই নির্বাচনটি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাজানো একটি ছক, সেই ছক ধরেই এগোচ্ছে। এখানে আওয়ামী লীগ নেই, যাদের বড় একটি ভোটারের অঙ্ক বাংলাদেশে আছে, পাশাপাশি বিএনপিরও শেষ পর্যন্ত কি পরিণতি হয়, নির্বাচনে তারা যায় কিনা কিংবা শেষ পর্যন্ত টিকে থাকে কিনা, সেটি নিয়েও সংশয় আছে। তারেক রহমান এ মাসের শেষ মানে আর কয়েকদিন পরে দেশে আসার যে একটি কথা রয়েছে, সেটিও কোন অবস্থায় কোন দিকে কখন মোড় নেয়, এটি কিন্তু এখন এমন একটি সময় যে কোনো কিছুই বলা যাচ্ছে না কয়েক ঘন্টা আগে কিংবা কয়েকদিন আগেও। কারণ এত দ্রুত কিছু কিছু ঘটনা ঘটছে এবং ঘটনা নতুন দিকে মোড় নিচ্ছে, এটি আসলে এক ধরনের রহস্যের মধ্যে দিয়ে বাংলাদেশ এখন চলছে। তো ডক্টর ইউনূস কেন বললেন আওয়ামী লীগকে নির্বাচনের আগেই ফেরাতে চান অনেকে? এই কথাটির তাৎপর্য কিন্তু তিনি যতটা হালকাভাবে বলেছেন তত হালকা নয়। কারণটি দেখুন, বাংলাদেশে নির্বাচন ঘিরে আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য যে দলগুলো আছে তারা যে প্রার্থী দিয়েছে, জামাতের অবস্থান একরকম, ডক্টর ইউনূসের দল এনসিপি একরকম, বিএনপি একরকম, অন্যান্য দলগুলো একরকম, তারা যে যার মতো করে নির্বাচনের পথে হাঁটছে। কিন্তু এর মধ্যে এই যে ওসমান হাদির উপরে গুলির ঘটনা, কিংবা আমি যেটিকে আসলে মনে করি এটি একটি সাজানো ঘটনা, সেই সাজানো ঘটনাটি ওসমান হাদি নিজে সাজাক, কিংবা নিজে সাজাক বলছি এই কারণে যে নিজে হয়তো সাজাতে চেয়েছিলেন যে তার উপরে হামলা হয়েছে, তার উপরে গুলি হয়েছে, অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন, এতে তার ভোটের ক্ষেত্রে মানুষের সিম্পেথি বাড়বে, এরকম ইতিহাস আছে। এটি আমি আরেকটি ভিডিওতে এর আগে বলেছি, লাইভে বলেছি আমি। কিন্তু অ্যাক্সিডেন্টালি তিনি যে শুটার ঠিক করেছিলেন, হয়তোবা সেই শুটার ইচ্ছাকৃতভাবে হোক কিংবা তার যে টার্গেট যে মাথার পাশ দিয়ে বা কানের পাশ দিয়ে চলে যাবে এরকম একটি বিষয়, সেটি হয়তো হয়নি। কারণ এটি নিশ্চিত, আপনারা দেখুন, ইতিহাস খুঁজে দেখুন, ঘটনা খুঁজে দেখুন, সত্য খুঁজে দেখুন,
সিনেমা খুঁজে দেখুন, কোথাও কোনো কিলার কিংবা শুটার মাত্র একটি গুলি করে তার টার্গেটকে ঘায়েল করবেন, হত্যা করবেন এবং সেটি নিশ্চিত হবে, এটি সাধারণত দেখা যায় না। ফলে এই ঘটনাটিকে ঘিরে এখন যে নির্বাচনের প্রার্থীরা, একজন প্রার্থী এর মধ্যে তিনি প্রত্যাহার করে নিয়েছেন আগেই, মনোনয়নপত্র প্রত্যাহার বা জমা দেওয়ার বিষয়গুলো আসার আগে তিনি প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া অন্যান্য প্রার্থীরা এখন ভয়ে আছেন, শঙ্কায় আছেন নির্বাচনী এলাকায় কিভাবে যাবেন। এর আগে ব্যারিস্টার ফুয়াদ তিনি ধাও খেয়ে এসেছেন, তিনি আবার কখন কোথায় কি অবস্থায় পড়েন, হাসনাত, সার্জিস, এরা, নাহিদ কিংবা আরো যারা আছে, এদের অবস্থা কি হবে এটি সবাই সংশয়ে আছেন। যদিও এদের জন্য সরকারের পক্ষ থেকে হয়তোবা নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, অস্ত্র সরবরাহ করা হচ্ছে তাদের কাছে, কিংবা ব্যক্তিগত যাদেরকে আমরা বডিগার্ড বলি সেটিও রাখা হতে পারে, অনেক কিছু। কিন্তু তারপরেও নির্বাচনী মাঠে তাদের যে জীবনের সংশয় রয়েছে এটি বিভিন্নভাবে কিন্তু বোঝা গেছে এবং পরীক্ষিত হয়ে গেছে। এই সব পরিস্থিতির মধ্য দিয়ে ডক্টর ইউনূস এখন এমন এক পরিস্থিতিতে আটকে গেছেন, আমরা যেটাকে একটি শব্দ বলি গ্যারাকলে আটকে গেছেন। এখান থেকে তিনি এখন কেমনও করতে পারছেন না, অর্থাৎ তিনি যে বেরিয়ে আসবেন নিরাপদে নির্বিঘ্নে সেটিও সম্ভব হচ্ছে না। এই কারণে যে তিনি দেশের মধ্যে এরকম গ্যারাকলে আটকে গিয়েছেন তো গিয়েছেনই, দেশের বাইরেও তার যতটা মান সম্মান সমীহ ছিল সেটিও ধুলায় মিশে গেছে। আর এই ধুলায় মিশে গেছে হচ্ছে কেন? আন্তর্জাতিক মিডিয়াগুলো, তার আন্তর্জাতিক বন্ধু প্রতিম সংগঠনগুলো, প্রতিষ্ঠানগুলো কিংবা ব্যক্তিরা সবাই দেখে ফেলেছেন তার আসল মুখোশটি, এবং তিনি যে একজন শাসক হিসেবে কতটা কুৎসিত, কতটা ভয়ঙ্কর, কতটা জঘন্য, কতটা অদক্ষ, এটি আসলে তাদের আগে ধারণা ছিল না। এখন গত 15-16 মাসে তারা সেটি বুঝে গেছেন। আর এই বুঝে গেছেন বলেই আন্তর্জাতিক মিডিয়া প্রত্যক্ষ পরোক্ষ সবভাবেই তাকে এখন একেবারে চ্যাপ্টা করে ফেলছেন। নির্বাচন দিতে হবে, সেই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগকে, বিএনপিকে বা সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচনটি করতে হবে। এছাড়া নির্বাচন করার কোনো উপায় নেই, কারণ বাইরে থেকে সবাই বলে দিয়েছে যদি কোনো একটি বড় দলকে বাদ দিয়ে নির্বাচন হয় সেটি কোনো অবস্থাতেই 14 কিংবা 18 কিংবা 24-এর ব্যতিক্রম কিছু হবে না, কিংবা বিএনপির আমলে 96-তে যে 15 ফেব্রুয়ারি নির্বাচন, এর ব্যতিক্রম কিছু হবে না। ফলে সেই নির্বাচনই যদি হয় তবে আওয়ামী লীগকে সরানোর মানেটা কি? আওয়ামী লীগকে সরানোর যে অর্থ সেটি তো আর থাকছে না। ফলে আন্তর্জাতিক বিশ্ব এক কথায় বলতে গেলে এখন চান ডক্টর ইউনূস নির্বাচন দিবেন, সেই নির্বাচনটি একেবারেই নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলক হবে, এবং সেই অংশগ্রহণ বলতে আওয়ামী লীগ এবং বিএনপি সহ এটি ছাড়া, কারণ এই দুটি দলই বাংলাদেশে এখন যত যাই হোক এর ভোটার সংখ্যা এখনো বেশি, আগেও বেশি ছিল, ভবিষ্যতেও বেশি থাকবে। অন্য যারা তারা হয়তো আশপাশ দিয়ে হাঁটতে পারে। এই সার্বিক পরিস্থিতির মধ্যে আরেকটি বিষয় আপনারা যারা আমাকে শুনছেন আপনারা খুব একটু গুরুত্ব সহকারে বিবেচনায় নিবেন, সেটি হলো, দেখুন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি আমরা কোট আনকোট শত্রু মনে করি, শত্রু বলে থাকি, সেটি ছিলেন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা একা। অর্থাৎ ডক্টর ইউনূসের যে অপকর্মগুলো ছিল সেটি জানতেন তিনি এবং সরকারের কিছু কিছু মানুষ, এবং তার বিরুদ্ধে তিনি
শেখ হাসিনাই পদক্ষেপ নিয়েছিলেন, পরবর্তীতে মামলা হয়েছে, মামলায় তার সাজা হয়েছিল। অর্থাৎ একটি পদক্ষেপ, অর্থাৎ তার যে এই কর্মকাণ্ডগুলো সেটি নিয়ে শেখ হাসিনাই লড়াই করেছেন এবং বলেছেন, বাইরে বলেছেন, দেশে বলেছেন। কিন্তু ক্ষমতা থেকে যাওয়ার পরে শেখ হাসিনা কি এখন একা ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলছেন, তার বিরুদ্ধে কথা বলছেন? মোটেই না। আপনারা দেখুন, লক্ষ লক্ষ মানুষ এখন এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। আন্তর্জাতিক বিশ্ব তার বিরুদ্ধে কথা বলছে, আন্তর্জাতিক মিডিয়া তার বিরুদ্ধে কথা বলছে, আওয়ামী লীগের হাজারো নেতা কর্মী কথা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ কথা হচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। রাজনৈতিক দলগুলো, যেই দলগুলো ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, তারাও এখন একেবারে সুযোগ পেলেই ডক্টর ইউনূসকে ধুয়ে মুছে তার গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। এমনকি এই যে হাসনাত সার্জিসরাও কিন্তু তাকে ছাড়ছেন না মাঝে মধ্যেই। অর্থাৎ আর সাধারণ মানুষ তো আছে, সাধারণ মানুষ এখন কথায় কথায় ডক্টর ইউনূসকে গালি দিচ্ছেন, ডক্টর ইউনূসকে অথর্ব বলছেন, অযোগ্য বলছেন। এবং গত 15-16 মাসে বাংলাদেশের মানুষ বাংলাদেশের যে ধ্বংসযজ্ঞ, যে হত্যাযজ্ঞ দেখেছে, এটি স্বাধীনতার পরে আর কখনো দেখা যায়নি। ফলে সবার কাছে এখন একমাত্র ডক্টর ইউনূস টার্গেট হয়ে উঠেছেন, তাকে সরাতে হবে। আর তাকে সরানো মানে, ক্ষমতা থেকে সরানো মানে তার কিন্তু একার নয়, তার সাঙ্গপাঙ্গ যারা, সবার অবস্থাটি কি হবে, এটি বড় একটি আতঙ্কের, ভয়ের, উদ্বেগের বিষয়।